আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণী যারা সামনে এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে। ফিনান্স, ব্যাংকিং ও বীমার দ্বিতীয় পত্র ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি। প্রথম আলোচনা আজকে প্রথম অধ্যায় নিয়ে তোমাদেরকে দিব। সেখানে কি কি থাকবে সেটি দেখো। বইয়ের যে লাইন থেকে এমসিকিউ বা সিকিউ আসবে তোমরা সেটা গুছালো আকারে পাবে, সাজেশন পেয়ে যাবে এখান থেকে, সাথে পিডিএফ থাকবে তোমাদের জন্য। বইয়ের যেসব লাইন থেকে এমসিকিউ হয় তাই আমি তোমাদের জন্য আপাতত একটা বই সিলেক্ট করেছি, সেটা থেকেই পড়াবো। তোমাদের যে বই আছে তোমরা সেখানে নিজেদের মতো করে পড়তে পারবে, কোনো সমস্যা নেই। যাদের বই মিলবে তারা এই বই থেকেই পড়তে পারবে, অথবা যাদের মিলবে না টেনশন নেওয়ার কিছু নাই, সব বই ইনফরমেশনগুলো একই। আমি শুধু তোমাদেরকে ওইখান থেকে লাইনগুলো দেখিয়ে দিব যে এইসব লাইনগুলো এমসিকিউতে আসে এবং সিকিউতে আসে। চলো আমরা বইয়ের ধারণাটা একটু সুন্দর করে দেখে নিই। প্রথম অধ্যায় সম্পর্কে আজকে আমরা ধারণা নিব। চলো আমরা বইয়ের ধারণায় যাই আগে, এরপরে ধারাবাহিকভাবে আমাদের যে কনসেপ্টগুলো পড়তে হবে সেগুলো আমরা দেখব। প্রথম অধ্যায় আমাদের হলো ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা, প্রাইমারি কনসেপ্ট অফ ব্যাংকিং। এটা সম্পর্কে আমরা একটা বিস্তার ধারণা নিব এবং এখান থেকে কোন কোন বিষয়গুলো পরীক্ষায় আসে সেটা তোমাদের জন্য আমি গুছালো আকারে রেখেছি। যাদের কাছে এই বইটা নাই তাদের হতাশ হওয়ার কিছু নাই, সবগুলো বইয়ে প্রায় একই রকম ইনফরমেশন দেওয়া। এই বই থেকে আমি তোমাদের জন্য গুছালো আকারে আন্ডারলাইন করেছি যাতে তোমরা একটা ভালো ধারণা পাও এবং পরীক্ষায় যাতে তোমরা সুন্দর করে সবকিছু আনসার করে আসতে পারো। সবকিছু আমরা পড়বো না, এরকম হলে একটা অধ্যায় পড়তে দেখা যাবে যে 2 ঘন্টা 3 ঘন্টা চলে যাচ্ছে। আমরা জাস্ট মেইন কনসেপ্টগুলো দেখবো এবং যেখান থেকে এমসিকিউ আসে সেটা দেখবো। আমাদের যে প্রথম টপিকটা আছে, এই প্রথম টপিকের নাম হলো ব্যাংক শব্দের উৎপত্তি। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, আমরা একটু ভালো করে দেখি। প্রথমে ব্যাংক কোথা থেকে আসছে? মূলত অর্থ সংরক্ষণের প্রয়োজনীয়তা থেকে সর্বপ্রথম ব্যাংক শব্দটির উৎপত্তি শুরু হয়। কিসের প্রয়োজন? অর্থের জন্য। কিসের জন্য? অর্থের জন্য, মনে রাখবে। এরপরে দেখো, ব্যাংক নামক ইংরেজি শব্দটির উৎপত্তি জার্মান শব্দ। কোন শব্দ? জার্মান শব্দ, মনে রাখবে, জার্মান শব্দ। ব্যাংক ও ইতালিয়ান শব্দ ব্যানসো থেকে। ইতালিয়ান শব্দ হলো ব্যানসো আর ব্যাংকে হলো যে জার্মান শব্দ। তো জার্মান শব্দ ব্যাংকে, ইতালিয়ান শব্দ ব্যানসো, পরে ইংরেজি শব্দ আসছে কি? ব্যাংক। এই শব্দের উৎপত্তিগুলো তোমাদের কিছু কিছু জানতে হবে। ইংরেজি শব্দ ব্যাংকের অবিধানিক অর্থ হলো নদীর তীর। কি? নদীর তীর। উচ্চতর দক্ষতায় আসতে পারে, তাই আমি তোমাদেরকে এখানে একটা উচ্চতর দক্ষতা চিহ্ন দিয়ে দিতে বলবো। যাদের এই বইটা নাই হতাশ হওয়ার কিছু নাই, সেম পড়া সব জায়গায়। তুমি এখান থেকে ভালো একটা কনসেপ্টের ধারণা নাও, তুমি তোমার বই অনায়াসে ভালো পড়তে পারবে। জলাশয়, ধনভাণ্ডার, লম্বা টুল ও কোনো কিছুর স্তূপ, তাহলে এগুলা উচ্চতর দক্ষতায় আসতে পারে এবং ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এর পরবর্তীতে যেগুলো আছে এগুলো আমরা পড়বো না। ইতিহাসবিদদের মতে প্রাচীন ল্যাটিন শব্দ ব্যানসো, ব্যাংকস, ব্যাংকিউ, ব্যানসোস, এই শব্দ থেকে ব্যাংক শব্দের উৎপত্তি। এটি কাদের মতে? প্রাচীন ল্যাটিন শব্দ থেকে আসছে এগুলা। ইতিহাসবিদদের মতে ওরা ভাবে যে এইভাবে এই শব্দগুলোকে আস্তে আস্তে পরিবর্তিত হয়ে আমাদের বর্তমানের যে ব্যাংক শব্দ সেটা আসছে। মধ্যযুগে ইউরোপ ও ল্যাটিন আমেরিকার নানা স্থানে, বিশেষ করে ইতালির লোম্বার্ডি শহরে। কোন শহরে? লোম্বার্ডি শহরে, খুব বেশি গুরুত্বপূর্ণ। লোম্বার্ডি শহরের ইহুদি ব্যবসায়ী ও মহাজনরা লম্বা টুলে বসে অর্থের ব্যবসা করত। কিসের ব্যবসা করত? অর্থের ব্যবসা করত, লম্বা টুলে বসে। কারা? ইহুদি ব্যবসায়ীরা। তো সেখান থেকে ধারাবাহিকভাবে আস্তে আস্তে কি আসলো? আস্তে আস্তে ব্যাংক ব্যবস্থা চালু হলো। এর পরবর্তীতে যদি আমরা দেখি, জমাকারীদেরকে, মানে যারা ওদের কাছে টাকা জমা রাখতো, ওদেরকে দেখা যেত একটা ডিপোজিট স্লিপ দিত, যেটা পরবর্তীতে এখন বর্তমানে আমরা চেক বা এই ধরনের স্লিপগুলো হিসেবে চলে আসছে। মানে ওরা রসিদ দিত আর কি একটা। উত্তোলন চিঠাই পরবর্তীতে চেক, মানে তখন ওদেরকে একটা টাকা উত্তোলন করার জন্য একটা চিঠাই বা চিঠি দিত, বা এখানে একটা লেখা থাকতো, রসিদ থাকতো, সেটাই পরবর্তীতে চেক হিসেবে আত্মপ্রকাশ করে। তো বর্তমানে চেক হিসেবে যেটা, এটা কাদের হাত ধরে আসছে? ইহুদি ব্যবসায়ীদের বা মহাজনরা, যারা লম্বা টুলে বসে কি করতো? ব্যবসা করতো। এর পরে যদি আমরা দেখি, ব্রিটিশ ইংরেজ লেখক মিস্টার বেম্বেরিজ এর সাহিত্যে দেখা যায় তিনি ভেনিসের মহাজন, ব্যবসায়ী ও স্বর্ণকার শ্রেণীর যারা অর্থের লেনদেন ব্যবসায় করতেন তাদেরকে মন্টে বলে উল্লেখ করেছেন। কি? মন্টে বলে উল্লেখ করেছেন। কে? মিস্টার বেম্বেরিজ কি করছেন? মন্টে বলে তাদেরকে উল্লেখ করেছেন। ইংরেজ লেখক চেম্বার্স তার 20th সেঞ্চুরি ডিকশনারিতে ইতালিয়ান শব্দ ব্যানসা ও ফার্সি শব্দ ব্যানকিউকে ব্যাংক অর্থ ব্যবহার করেছেন। মানে পরবর্তীতে তিনি কি করছেন? ইতালিয়ান শব্দ দুইটা থেকে উনি ভাবছেন যে ব্যাংক শব্দটা আসছে এবং তিনি সেটা ওইভাবে করে ব্যাখ্যা করেছেন। ব্যাংক হিসেবে মহাজন ব্যবসায়ীদের ও স্বর্ণকারদের
আবির্ভাব, মানে ব্যাংক ব্যবসায়ী হিসেবে তারা এসেছে। এরপর ইহুদি ব্যবসায়ীদের আমানত সংগ্রহ ও ঋণ দেওয়ার মাধ্যমে ব্যাংক ব্যবসায়ের গোড়াপতন বা শুরু হয়। এরপরে পরিশেষে আমরা এখান থেকে যে বিষয়টা জানতে পারি, ব্যাংক একটি আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে অর্থ জমা রাখে, ঋণ দেয় ও বিভিন্ন ব্যাংকিং সুবিধা প্রদান করে। তোমাদের এখান থেকে যে বিষয়গুলো পরীক্ষায় এসেছিল, ব্যাংক শব্দের আদি রূপ হলো ব্যানসো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্নে আসছিল। ব্যাংক শব্দটি এসেছে ব্যাংকে বা ব্যানসো থেকে, এটা মনে রাখবে। জার্মান শব্দ ব্যাংকে থেকে ইতালিয়ান ব্যানসো শব্দের উৎপত্তি এটা। তো এগুলা ইনফরমেশন, এগুলা তুমি কালেক্ট করতে হবে তোমার থেকে। এর পরবর্তী টপিকে যদি আমরা যাই, ব্যাংকের ক্রমবিকাশের ইতিহাস, যেভাবে আসলে ব্যাংকটা আস্তে 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 ধারাবাহিকভাবে আসছে সেটা। এখানে প্রথমে বলা আছে মুদ্রার প্রচলন ও ব্যাংক। প্রথমে মুদ্রা কিভাবে আসে, টাকা কিভাবে আসে, এরপরেই তো ব্যাংক আসছে। টাকার আগে তো আর ব্যাংক আসবে না, টাকা না থাকলে রাখবেই বাকি। তো এই জন্য আগে মুদ্রা আসছে, এরপরে আস্তে আস্তে ধারাবাহিকভাবে ব্যাংক ব্যবসার উৎপত্তি হয়। তাহলে এখান থেকে আমরা যদি দেখি, অর্থনীতিবিদ হান্নায়ের মতে মুদ্রার প্রয়োজনে ব্যাংক এসেছে, মানে টাকা রাখার জন্যই মূলত কি এসেছে, ব্যাংক এসেছে। তাই তো মুদ্রাকে ব্যাংকের জননী বলা হয়। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষা এটা হুবহু কমন আসতে পারে, কারণ এটা অনেক বেশি কোশ্চেন আসে যে মুদ্রাকে কি বলা হয়, ব্যাংকের মুদ্রাকে ব্যাংকের জননী বলা হয়। তো টাকা এভাবে জমা রাখা, জমা নেওয়া ও ঋণ দানের মাধ্যমে ব্যাংক ব্যবস্থার উদ্ভব হয়। জৈনক বিশেষজ্ঞদের মতে মানি ইজ দ্য মাদার অফ ব্যাংকস, ব্যাংকস আর দ্য রিফর্মার অফ মানি। এখানে উল্লেখযোগ্য যে প্রথম দিকে অর্থ জমা গ্রহণকারীরা অর্থ জমাকারীদের কাছ থেকে সামান্য চার্জ আদায় করত, মানে যারা টাকা রাখতেছে ওদের এখানে, ওরা কি করতো, ওদের কাছ থেকে সামান্য টাকা নিত যে চার্জ হিসেবে। পরবর্তীতে ঋণ দান প্রথা চালু হওয়ার পর এই নিয়ম পরিবর্তিত হয়েছে। পরবর্তীতে যারা টাকা রাখে ব্যাংকে ওদেরকে উল্টা টাকা দিচ্ছে, মানে সুদ, যেটা বলে সুদ দিচ্ছে। ব্যবসা বাণিজ্য ও ব্যাংক, ব্যবসা বাণিজ্য ও ব্যাংকের মধ্যে এই টপিকটা তোমরা একটু দেখে নিবে। বিভিন্ন সভ্যতা, ব্যাংকিং ব্যবস্থা। আমরা দেখেছি আমাদের এখানে অনেক অনেক সভ্যতা ছিল আগে। প্রথমে সিন্ধু সভ্যতা নিয়ে আলোচনা করেছে। খ্রিস্টপূর্ব 5000 থেকে 2000 অব্দ পর্যন্ত এই অঞ্চলে মুদ্রা প্রচলন ছিল, মানে আমাদের ওই যে সিন্ধু এলাকায় সেখানে কি ছিল, মুদ্রা প্রচলন ছিল। ব্যাংকের মাধ্যমে তারা আর্থিক লেনদেন করত। এই সময় মোহেনজোদারো ও হরপ্পায় সিন্ধু সভ্যতা গড়ে ওঠে, যেটা পাকিস্তানের একটা জায়গা। এখানে মোহেনজোদারো ও হরপ্পাতে এই সভ্যতাটা গড়ে উঠেছিল। সভ্যতা, সংস্কৃতি ও ব্যবসা বাণিজ্যের উন্নতি লাভ করে। এই সময় জামানত, বন্ধক, ঋণ ও সুদের প্রচলনের প্রমাণ পাওয়া যায় এই সিন্ধু সভ্যতায়। কোন এলাকায়, মোহেনজোদারো এবং হরপ্পা এলাকায়, যেটা পাকিস্তানে ছিল। রোম সভ্যতা, খ্রিস্টপূর্ব 1000 অব্দে রোম সভ্যতা গড়ে ওঠে। কত অব্দে? 1000 অব্দে। রোম হলো আধুনিক ব্যাংকের উৎপত্তি স্থল। তাহলে রোমকে বলা হয়, বর্তমানে যে আধুনিক ব্যাংক আছে এটার কি উৎপত্তি স্থল হলো রোম। অর্থ জমা দেওয়া ও নেওয়ার জন্য তারা ড্রাফট বা চেক ব্যবহার করত। তাহলে চেক কারা ব্যবহার করত? তখন রোমরা ব্যবহার করত। এর পরবর্তীতে যদি আমরা দেখি ব্যাবিলিয়ন সভ্যতা, তো এই ব্যাবিলিয়ন সভ্যতা খ্রিস্টপূর্ব, তোমাদের এগুলো মনে রাখার কোনো প্রয়োজন নাই, 200 থেকে 600 অব্দ, এগুলো প্রয়োজনই নাই, এগুলো আসবেই না পরীক্ষায় পর্যন্ত। যেখানে ব্যবসা বাণিজ্যের সহায়তা হিসেবে মুদ্রা ও ব্যাংক ব্যবস্থার প্রচলন ছিল। বিশেষ করে তাদের উপায়গুলো ব্যাংকের কাজ করত। তারা জমা রসিদ, চেক, বিনিময় বিল ব্যবহার করত। এটা কারা ব্যবহার করত? ব্যাবিলিয়ন সভ্যতার সময় ওরা ব্যবহার করত। এর পরবর্তীতে আমরা যদি দেখি গ্রিক সভ্যতা, গ্রিসে খ্রিস্টপূর্ব 400 থেকে 300 অব্দ উপাসনালয় ব্যাংক বা টেম্পলে ব্যাংকিং এর প্রচলন ছিল। টেম্পলে ব্যাংকিং এর প্রচলন কোথায় ছিল? গ্রিসে। কোথায়? গ্রিকে। এটা এর পরবর্তীতে ওরা অর্থ জমা রাখতো, এ বিষয় নিয়ে বলছে। এরপর আমরা যদি দেখি চীন সভ্যতা, কি সভ্যতা? চীন সভ্যতা। খ্রিস্টপূর্ব 600 অব্দে চীনে এই শাসনি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। খুব বেশি গুরুত্বপূর্ণ, 3 স্টার দিয়ে রাখতে পারো অথবা 5 স্টারও দিয়ে রাখতে পারো। শাসনি ব্যাংকের প্রতিষ্ঠা হয় কোথায়? শাসনি ব্যাংকের প্রতিষ্ঠা হয় চীনে, এবং এটাই ইতিহাসে প্রথম ব্যাংক ছিল, আধুনিক ব্যাংকের মতো যেটা কাজ করত, এবং নোট প্রচলন থেকে শুরু করে আধুনিক ব্যাংক ব্যবসায়ের অনেক কাজ করত এই শাসনি ব্যাংক। মিশরীয় সভ্যতায় আলফ্রেড হান্না এর মতে প্রাচীন মিশরে ফারাওদের সময় আধুনিক ব্যাংকের বহু কাজ করা হতো। কোথায়? ফারাওদের। আমরা জানি যারা
মিশরের রাজা ছিল ওদেরকে কি বলা হতো? ফারাও বলা হতো, এবং ওরা ওদেরকে সূর্য দেবতা মনে করতো, মানে সূর্য দেবতার ছেলে মেয়ে বা বংশধর। সেখানে হ্যান্ড নোট ও ব্যাংক নোট বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করত। হ্যান্ড নোট এবং ব্যাংক নোট এই দুইটা ছিল। এরপরে মুসলিম সভ্যতা। ইসলামের প্রথম যুগে খেলাফায়ে রাশেদিনের সময় বিশ্বের প্রথম সংগঠিত ব্যাংক হিসেবে বাইতুল মাল চালু হয়। বাইতুল মাল চালু হয় কোন সময়? মুসলিম উম্মার সময়। এখানে আসলে মূলত খাবার স্টোর করে রাখা হতো, যেটা পরবর্তীতে ওই এলাকার কোনো মানুষের যদি সমস্যা হতো তাদেরকে দেওয়া হতো। এর পরবর্তী টপিকটা যদি আমরা দেখি, রাষ্ট্র ব্যবস্থা ও ব্যাংক। রাষ্ট্র ব্যবস্থার সাথে ব্যাংকের যে সম্পর্কটা সেটা আমরা দেখব। ইসলামী শাসন আমলে বাইতুল মাল ও চীনের শাসনী ব্যাংক প্রতিষ্ঠা তারই প্রমাণ। তাহলে এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে চীনেরটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। পরবর্তীতে রাষ্ট্র ব্যবস্থা শক্তিশালী করার সাথে সাথে বিভিন্ন দেশের ব্যাংক গড়ে তুলে মুদ্রা ব্যবস্থা সুদৃঢ় হয়। উদাহরণস্বরূপ রিক্স ব্যাংক অফ সুইডেনে এটি রিক্স ব্যাংক অফ সুইডেন প্রতিষ্ঠিত হয়, ব্যাংক অফ ভ্যানিস, ব্যাংক অফ সানার্জিও, ব্যাংক অফ বার্সেলোনা, ব্যাংক অফ ফ্রান্স প্রভৃতি ব্যাংক, এখানে অনেকগুলো ব্যাংক গড়ে ওঠে। রিক্স ব্যাংক অফ সুইডেন প্রথম বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত। তাহলে প্রথম বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংক হলো কোনটি? ব্যাংক অফ সুইডেন হলো প্রথম বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংক, খুবই গুরুত্বপূর্ণ। পরে 1688 সালে একে পুনর্গঠিত করে শক্তিশালী কেন্দ্রীয় ব্যাংকে রূপান্তরিত করা হয়। পরবর্তীতে এটাকে সরকারি ব্যাংক হিসেবে নিয়ে আসা হয়েছে, বা দেশীয় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক হিসেবে। প্রতিষ্ঠানটি পৃথিবীতে সর্বপ্রথম কাগজীয় মুদ্রা প্রচলন করে। তাহলে কাগজীয় মুদ্রার প্রচলন কারা করে? কাগজীয় মুদ্রার প্রচলন করে প্রথম ব্যাংক অফ সুইডেন। ব্যাংক অফ সুইডেন কি করে? কাগজীয় মুদ্রার প্রচলন করে। মনে রাখতে হবে চেক, ব্যাংক, ড্রাফট ইত্যাদি প্রচলন করে রোম সভ্যতায়। কোন সভ্যতায়? রোম সভ্যতায়। একেবারে গিলে ফেলবে এগুলা। উপাসনালয় ব্যাংকিং খ্যাতি লাভ করেন ব্যাবিলিয়ন সভ্যতায়। কোন সভ্যতায়? ব্যাবিলিয়ন সভ্যতায়। বিভিন্ন যুগে ব্যাংক, আমরা এখন দেখব বিভিন্ন যুগে ব্যাংকের অবস্থান কেমন ছিল। প্রাচীন যুগে মানব সভ্যতার ইতিহাসে প্রাচীনকাল থেকে ব্যাংক ব্যবস্থার প্রচলিত হয়। খ্রিস্টপূর্ব 5000 থেকে 500 অব্দ পর্যন্ত সময়কে প্রাচীন হিসেবে চিহ্নিত করা হয়। এখানে আমাদের লাগবে না। খ্রিস্টপূর্ব 600 থেকে 300 অব্দ গ্রিস ও ভারতীয় উপমহাদেশে উপাসনালয় ব্যাংক প্রথা চালু ছিল। মানে এই সময়কার উপমহাদেশে এবং গ্রিসে এই ধরনের কিছু কিছু ছোট ছোট ব্যাংক ব্যবস্থা চালু ছিল। এরপরে মধ্যযুগে ব্যাংক ইতিহাসে 500 খ্রিস্টপূর্ব থেকে 1400 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে ব্যাংক ব্যবস্থার মধ্যযুগ হিসেবে উল্লেখ করা হয়। এই সময় থেকে ব্যাংকের কাজ উন্নত হওয়া শুরু করে, মানে ব্যাংক আস্তে আস্তে বিভিন্ন রকম সেবা নিয়ে আসতে থাকে। 1157 খ্রিস্টাব্দে ব্যাংক অফ ভ্যানিস প্রতিষ্ঠিত হয়। তাহলে কত সালে? 1157 খ্রিস্টাব্দে, এটা মনে রাখবে। 1178 খ্রিস্টাব্দে জেনোয়ার ব্যবসায়ীদের মধ্যে দি ব্যাংক অফ সানার্জিও প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1178, মনে রাখবে এটাও। এই সময় তারা বিনিময়, বিল, মেয়াদি হুন্ডি, ক্ষত, চেক, চিঠা ইত্যাদি মাধ্যমে অর্থ লেনদেন করতো। তাহলে অর্থ লেনদেন করতো ওরা এগুলার মাধ্যমে। আধুনিক যুগ 1400 খ্রিস্টাব্দের পর থেকে ব্যাংক ব্যবস্থার আধুনিক যুগের সূচনা হয়। ব্যাংক ব্যবস্থার আধুনিক যুগের সূচনা হয় কত? 1400 খ্রিস্টাব্দের পর থেকে। 1401 খ্রিস্টাব্দে ব্যাংক অফ বার্সেলোনা প্রতিষ্ঠিত হয়। বিশ্বের প্রথম আধুনিক ব্যাংক হিসেবে 1656 সালে ব্যাংক অফ সুইডেন, 1694 সালে ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয়। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে, তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা। এখানের মধ্যে 2টা সাল আছে, এগুলো মনে রাখবে। এটি কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থার উন্নয়নে সর্বাধিক অবদান রাখে বলে একে কেন্দ্রীয় ব্যাংকের জননী, মানে মাদার অফ সেন্ট্রাল ব্যাংক বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংক অফ সুইডেন, ব্যাংক অফ বার্সেলোনা এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয়। ব্যাংক অফ সুইডেন যেটা আছে এটাই ব্যাংক অফ ইংল্যান্ড হিসেবে পরবর্তীতে প্রতিষ্ঠিত হয়, এবং কেন্দ্রীয় ব্যাংক হিসেবে এটা পরবর্তীতে কনভার্ট করা হয়, এবং এই জন্য ওকে বলা হয় মাদার অফ সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের জননী। 1700 খ্রিস্টাব্দে প্রথম ব্যাংক হিসেবে দি হিন্দুস্তান ব্যাংক প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1700 সালে প্রথম প্রতিষ্ঠিত হয়। আমরা যদি এখান থেকে বিভিন্ন যুগে ব্যাংকের অবস্থানগুলো দেখি, এখানে সালগুলো আছে, কিভাবে ধারাবাহিকভাবে আসছে সেটা আছে। মুদ্রার প্রচলন, মহাজন ব্যবসা শুরু ও প্রসারণ হয় প্রাচীন যুগে। উপাসনালয় ব্যাংক ব্যবস্থার চালু হয়। মুদ্রা ও ঋণ ব্যবস্থার প্রচলন হয়। শাসনী ব্যাংক প্রতিষ্ঠিত হয় চীন এত খ্রিস্টাব্দে, এত খ্রিস্টপূর্বে। এরপর মধ্যযুগে কি কি হয়? জনকল্যাণমূলক ব্যাংক ব্যবস্থা চালু হয়।
ব্যাংক অফ ভেনিস চালু হয়, ব্যাংক অফ সান জর্জিও প্রতিষ্ঠিত হয়, ব্যাংক অফ বার্সিলোনা প্রতিষ্ঠিত হয়, ব্যাংক অফ জেনোয়া প্রতিষ্ঠিত হয়। আধুনিক যুগে বা বর্তমান কালে দেখা যায় প্রাতিষ্ঠানিক ব্যাংক ব্যবস্থার উন্নয়ন, ব্যাংক অফ আমস্টারডাম, এটা ব্যাংক অফ হামবুর্গ, এগুলা প্রতিষ্ঠিত হয়। সালগুলো একটু মনে রাখবে। সরকারি সনদপ্রাপ্ত ব্যাংক ব্যবস্থা প্রতিষ্ঠা হয় তখন রিক্স ব্যাংক অফ সুইডেন, ব্যাংক অফ ইংল্যান্ড এত সালে। এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দেখো চট্টগ্রাম বোর্ডে আসছে। বিভিন্ন দেশে ব্যাংক ব্যবস্থার সম্প্রসারণ, ব্যাংক অফ নুমিয়া। বিভিন্ন দেশে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা হয়, ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয়, রিক্স ব্যাংক অফ জার্মানি প্রতিষ্ঠিত হয়, ব্যাংক অফ জাপান, ফেডারেল রিজার্ভ সিস্টেম প্রতিষ্ঠিত হয়। তো এগুলো তোমরা জাস্ট একটু দেখে রাখবে, কিন্তু মনে রাখার বিষয় হলো এখানে বিশ্বের প্রথম আধুনিক ব্যাংক হিসেবে পরিচিত ব্যাংক অফ বার্সিলোনা। আধুনিক ব্যাংক হিসেবে পরিচিত কি? ব্যাংক অফ বার্সিলোনা। বিশ্বের প্রথম ব্যাংক হলো শাসনি ব্যাংক, যেটা চীনে ছিল। কোথায় ছিল? চীনে। বিশ্বের প্রথম বাণিজ্যিক ব্যাংক ছিল ব্যাংক অফ ভেনিস, যেটা পরবর্তীতে ব্যাংক অফ ইংল্যান্ড নামে আসছে। বিশ্বের প্রথম সনদপ্রাপ্ত বাণিজ্যিক ব্যাংক হলো ব্যাংক অফ সুইডেন। কোনটা? ব্যাংক অফ সুইডেন। শাসনি ব্যাংকের প্রতিষ্ঠা হয় চৈনিক সভ্যতায়, মানে চীনে, চৈনিক সভ্যতায়। এর পরবর্তী টপিকে আমরা যদি চলে যাই, পার্ট 2 এর মধ্যে যদি আমরা দেখি ব্যাংক ও ব্যাংকিং এর ধারণা এবং এদের মধ্যকার পার্থক্য, আধুনিক ব্যাংকের পূর্বসূরি। এখানে আমরা ব্যাংকের ধারণা পাবো, ছোট ছোট কিছু কনসেপ্ট পাবো। আমরা এইগুলা ডায়াগ্রামগুলো একটু দেখে নিই। ব্যাংকের ধারণা: মানুষের কাছ থেকে কম সুদে অর্থ সংগ্রহ করে জমা করে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানে বেশি সুদে বিনিময় কি দেয়? ঋণ দেওয়া। এটাই ব্যাংকের কাজ, এটা ব্যাংকের কাজ। মুদ্রার উপযোগিতা: একটি বিনিময়ের মাধ্যমে যা সকলের কাছে গ্রহণযোগ্য এবং মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন। তাহলে মুদ্রার কাজ কি? মূল্যের পরিমাপক এবং সঞ্চয়ের বাহন, মুদ্রার কাজ। ঋণ গ্রহণকারীর কাছ থেকে প্রাপ্ত সুদের একটি অংশ অর্থ জমাকারীদের দেওয়া হয়। এই দুই সুদের পার্থক্যই ব্যাংকের মুনাফা। এই দুইটা মানে ও কি করে? আমার কাছ থেকে টাকা নিয়ে সেটা অন্যজনকে ও দিবে। তো অন্যজনকে দিলে ও বেশি টাকা লাভ নিবে, আমাকে ও এখান থেকে অল্প কিছু টাকা দিবে, বাকি টাকাগুলো ও রেখে দিবে। তো এর মাধ্যমে যে পার্থক্যটা থাকে সেটাই ওর মুনাফা। যে প্রতিষ্ঠান অর্থ ও ঋণ ব্যবসায় জড়িত তাকে কি বলে? ব্যাংক বলে। তাহলে ব্যাংক কাকে বলে? এখান থেকে পেয়ে গেছো, আর এক্সট্রা করে শিখতে হচ্ছে না। ব্যাংক হলো অর্থ জমা ও ঋণের সাথে সংযুক্ত একটি আর্থিক মধ্যস্থকারী প্রতিষ্ঠান। তাহলে ব্যাংক হলো যে এখানের মধ্যে মধ্যস্থকারী একটা প্রতিষ্ঠান। চাহিদা মাত্র গ্রাহকের জমাকৃত অর্থ পরিশোধে বাধ্য থাকে ব্যাংক। গ্রাহক সেবার লক্ষ্যে একটি কাজ করে, মানে এটা কাজ করে গ্রাহকের সেবার লক্ষ্যে। জনগণের অর্থ আমানত হিসেবে গাচ্ছিত রাখে, এটা ওর কাজ। জনগণের সুদের বিনিময় বিভিন্ন মেয়াদে কি দেয়? ঋণ দিয়ে থাকে। প্রতিষ্ঠানের সততা ও বিশ্বস্ততার প্রতীক হিসেবে গ্রহণযোগ্য। এরপর প্রতিষ্ঠানের ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন, মানে ওদের উদ্দেশ্যও কি? মুনাফা অর্জন, ব্যবসা করা। এরপরে এখানে 3 জনের মতামত দেওয়া আছে, এগুলা অল্প স্বল্প করে দেখে নিবে। ওইভাবে আমার মনে হয় না পরীক্ষায় কমন পড়ে এখান থেকে, তাও তোমরা তোমাদের মতো করে দেখে নিবে, আমি আন্ডারলাইন করে রেখেছি। আয়: আমানতকারীর কম সুদে বা লাভে অর্থ জমাকারী। আমরা কি করি? অল্প সুদে ওদেরকে ব্যাংকে কি করি? আমাদের টাকাটা জমা দিই। ব্যাংক আর্থিক বা মধ্যস্থ ব্যবসা হিসেবে কাজ করে। ও কি করে? আরেকজন ঋণ গ্রহীতা যে ঋণ নিবে ওকে বেশি সুদে লাভে কি দেয়? অর্থ দেয়। সেখান থেকে যে আয় হয় সেটা ও কিছু রেখে অল্প কিছু আমাকে দেয়। এভাবে ব্যাংক ব্যবসা আসলে মূলত এই উদ্দেশ্যেই পরিচালিত হয়। আধুনিক অর্থনীতির জীবনী শক্তি হলো ব্যাংক। আধুনিক অর্থনীতির জীবনী শক্তি হলো কি? ব্যাংক। ব্যাংক ব্যবসা করে ঋণের মাধ্যমে। ব্যাংক ব্যবসা কিসের মাধ্যমে করে? ঋণের মাধ্যমে। ব্যাংকিং এর ধারণা: ব্যাংকের সব কাজকে কি বলে? ব্যাংকিং বলে। ব্যাংক হলো একটি প্রতিষ্ঠান আর ব্যাংকিং হলো উক্ত প্রতিষ্ঠানের কাজ। তাহলে এটা একটু মনে রাখবে। ব্যাংকিং: ব্যাংক যেসব কাজ করে, যেমন আমানত সংগ্রহ, ঋণ দান, বিনিময়ের মাধ্যম সৃষ্টি, এগুলো হলো ব্যাংকিং এর কাজ, মানে ব্যাংক এই কাজগুলো করে। মুনাফা অর্জন ব্যাংকের মূল উদ্দেশ্য। মূল উদ্দেশ্য কি বা আসল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। এরপরে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে ব্যাংক যা করে তাই ব্যাংকিং। ব্যাংকের দৃষ্টিকোণ থেকে ব্যাংক যে কাজগুলো করে তাই কি? ব্যাংকিং। এরপরে গ্রাহকের দৃষ্টিকোণ থেকে ব্যাংকিং বলতে গ্রাহক ও ব্যাংকের মধ্যে সম্পাদিত যাবতীয় কাজকে বোঝায়। ব্যাংক জনগণের কাছ থেকে সঞ্চিত অর্থ বিভিন্ন মেয়াদে স্থায়ী সঞ্চয় ও চলতি আমানত হিসেবে সংগ্রহ করে। সুদের বিনিময় বিভিন্ন মেয়াদে ঋণ দান, নোট ইস্যুকরণ, ঋণ আমানত সৃষ্টি, চেক ইস্যু করা, বিনিময় বিল বাট্টাকরণ,
মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ, মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন নিয়ন্ত্রণ করা, অর্থ স্থানান্তর, মূল্যবান দলিলাদি ও সম্পদের নিরাপত্তা দান, বৈশ্বিক বাণিজ্য সহায়তা দেওয়া, যাবতীয় অর্থনৈতিক কাজকে সমষ্টিগতভাবে ব্যাংকিং বলা হয়। কি বলে? ব্যাংকিং বলে। খুবই গুরুত্বপূর্ণ। এই প্যারা থেকে তোমরা খ নাম্বার আনসার করতে পারবে, মনে রাখবে এটা ভালো করে। ব্যাংক জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পাদিত কাজ যেগুলো করে সেগুলো ব্যাংকিং। আর এটার সাথে কি এটাকে কি বলা হয়? ব্যাংকার। ব্যাংকার হলো এই কাজগুলো যার মাধ্যমে পরিচালিত হয় বা যারা করে থাকে। এরপরে 1.5 ব্যাংক ও ব্যাংকিং এর মধ্যে পার্থক্য। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ খ এর জন্য। খতে বলবে মিনিমাম তোমাকে পার্থক্যের মধ্যে তোমাকে মিনিমাম ফেলে দিলেও 5টা থেকে 6টা লিখতে হবে। প্রথমে আবিধানিক অর্থে ব্যাংক। ব্যাংকের আবিধানিক অর্থ হলো অধিকোষ বা ধনভাণ্ডার, মানে যেখানে অর্থ রাখা হয়। ব্যাংকিং, ব্যাংকিং এর আবিধানিক অর্থ হলো ব্যাংকের কার্যাবলী ও যে কাজগুলো করে সেগুলা। সংজ্ঞা, জনগণের কাছ থেকে অর্থ আমানত হিসেবে গ্রহণ করে ঋণ দেওয়া, ঋণ আমানত সৃষ্টি ও অন্যান্য অর্থনৈতিক কার্যাবলী সম্পাদনকারী প্রতিষ্ঠানকে কি বলা হয়? ব্যাংক বলা হয়। ব্যাংক তার উদ্দেশ্য অর্জনের জন্য যেসব কাজ সম্পাদন করে তাকে ব্যাংকিং বলে। মনে রাখবে। আইন, ল, আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংক একটি নিজস্ব আইন সত্তা আছে। ব্যাংকিং হলো ব্যাংকের কার্যাবলীর সমষ্টি, তাই এর কোনো কি নেই? আইনগত বা আইন সত্তা নেই। উদ্দেশ্য মুনাফা অর্জন আর সুষ্ঠুভাবে অর্থনৈতিক কার্য সম্পাদন করে ব্যাংকিং এর মূল উদ্দেশ্য। তো এটা তোমরা পারবে, তোমরা একটু দেখে নিবে, তোমাদের বইতেও থাকবে বা এই বই থাকলে তো আরো সুবিধা, তোমরা সুন্দর করে আন্ডারলাইন করে নিতে পারছো। এখানে আমাদেরকে আরো 2টি টপিক দিল, সেটা আমরা একটু দেখব, ব্যাংক এবং ব্যাংকিং। এরপরে আধুনিক ব্যাংকের পূর্বসূরি, মানে আধুনিক ব্যাংকের পূর্বসূরি কারা ছিল? আমরা জানি প্রথমেই ছিল স্বর্ণকার। আধুনিক ব্যাংক ব্যবসায়ের উৎপত্তির ইতিহাসে স্বর্ণকারদের অবদান উল্লেখযোগ্য, খুব বেশি গুরুত্বপূর্ণ। স্বর্ণকারদের হাত ধরে এই ব্যাংক ব্যবস্থা আসে। মহাজন শ্রেণীটা একটু দেখে নিবে। এরপরে ব্যবসায়িক শ্রেণী, যেমন 13শ শতাব্দীতে এই ইহুদি ব্যবসায়ীরা লম্বা টুল বা বেঞ্চে বসে অর্থ লেনদেনে কি করতো? লেনদেনের ব্যবসা করতো। এখান থেকে ধারাবাহিকভাবে আসছে। এরপরে যে বিষয়গুলো মনে রাখবে, বাণিজ্যিক ব্যাংকের সূত্রপাত করেছিল ব্যবসায়ী ও মহাজন শ্রেণী, এটা গুরুত্বপূর্ণ। ব্যাংক ব্যবস্থার পূর্বসূরি স্বর্ণকার, মহাজন ও ব্যবসায়ীরা হলো ব্যাংক ব্যবস্থার পূর্বসূরি। স্বর্ণকার শ্রেণীতে আধুনিক ব্যাংকের পূর্বসূরি বলার কারণ তারা বিত্তশালী ও সৎ ছিল এবং অন্যের স্বর্ণ অলংকার কি রাখতো? গাচ্ছিত রাখতো। তার বিনিময় টাকা দিত ওদেরকে, যে আপনারা ধার নিয়ে যান, সেটা দিয়ে গেলে আমাকে কিছু বাড়তি টাকা দিলেই হবে, আমি সেটা পরিশোধ করে দিব। এরপরে আমরা পার্ট 3 দেখি। এটা তেমন গুরুত্বপূর্ণ নয়, যদিও এটা ঘতে আসবে, মানে ঘ রিলেটেড কোশ্চেনে এগুলো এসে থাকে। ব্যাংকের উদ্দেশ্য ও আধুনিক ব্যাংকের কার্যাবলী এবং অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব। ব্যাংকের উদ্দেশ্য বলি, ব্যাংক কি উদ্দেশ্যে আসলে গঠিত হয়েছে সেটা। মুনাফা অর্জন তার মূল উদ্দেশ্য, সেই টাকা উপার্জন করার জন্যই গঠিত হয়েছে। নোট ও মুদ্রার প্রচলন করে, আমাদের বাজারের মধ্যে যে নোট এবং মুদ্রা পাওয়া যায় সেগুলো ওরা প্রচলন করে। ঋণ ও মুদ্রা ব্যবস্থার নিয়ন্ত্রণ, মানে কি পরিমাণ ঋণ দিবে এবং মুদ্রা বাজারটা কেমন হবে, কি পরিমাণ ঋণ কি দিবে, এবছর ঋণের পরিমাণ কত হবে, টাকা কত তুলবে, এগুলো সবগুলো এখান থেকে নির্ধারিত হয়। সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি, মানুষের মাঝখানে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করে, যে আপনারা টাকা জমা রাখেন, ভবিষ্যতে সেটা কাজে লাগাতে পারবে। বৈদেশিক বাণিজ্যের গতিশীলতা রক্ষা করে, আমাদের সাথে যে বিদেশি যে বাণিজ্যগুলো হয় সেখানের মধ্যে ওরা কি করে? এলসি হিসেবে কাজ করে, লেটার অফ ক্রেডিট হিসেবে কাজ করে। এরপরে নিরাপত্তা প্রদান, তোমার টাকা বা স্বর্ণ অলংকারের নিরাপত্তা দেয়। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, জীবনযাত্রার মান উন্নয়ন করে, নিজেদের জীবনযাত্রাকে আরো বেশি উন্নত করে। এরপরে গ্রাহক সন্তুষ্টি, গ্রাহকের সন্তুষ্টির জন্যই আসলে এটা, নিজেদের যে সুনামটা সেটা গ্রাহক সন্তুষ্টির উপরে ডিপেন্ড করে। দেশের অর্থনৈতিক উন্নয়ন, দেশের অর্থনৈতিক উন্নয়ন অনেক ভূমিকা রাখে। পরামর্শ দান, বিভিন্ন বিষয়ে সরকারকে পরামর্শ দিয়ে থাকে এবং বিভিন্ন কাজে তারা অবদান রাখে। কৃষিক্ষেত্রে ঋণ দান, বিভিন্ন ক্ষেত্রে, যেমন আমরা দেখেছি কৃষির জন্য আলাদা ব্যাংকই রয়েছে, কৃষি খাতে কি করে? ওরা ঋণ দেয় বিভিন্ন কাজের জন্য। মনে রাখতে হবে ব্যাংকের উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। ব্যাংকের উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। ব্যাংকের কাজ হলো আমানত গ্রহণ ও ঋণ প্রদান। ব্যাংকের কাজ হলো আমানত গ্রহণ করা, ঋণ প্রদান করা। তো বললাম যে তোমাদের এই অংশ থেকে কি হতে পারে? ঘ নাম্বার কোশ্চেন হতে পারে। এখানে একটা কোশ্চেনের ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, এটা চাইলে দেখতে পারো। এরপরে আধুনিক ব্যাংকের কার্যাবলী। আধুনিক ব্যাংক, বর্তমানে যে আধুনিক ব্যাংকগুলো আছে এগুলোর কাজ কি? আধুনিক ব্যাংকের কাজ আমানত সংগ্রহ, ঋণ দেওয়া, বিনিময়ের মাধ্যম সৃষ্টি, বিল বাট্টাকরণ ও অর্থ সংক্রান্ত সেবা দেওয়া।
বেসিক, তোমাদের কাছে তো ইকোনমিক্স বই থাকবে, ইকোনমিক্স যখন আমি পড়াবো এই বেসিক নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। ভিডিওগুলো তোমরা চাইলে আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। বেসিকের ইংরেজি প্রতিশব্দ হলো মাইক্রো। মাইক্রো মানে কি? মাইক্রো মানে ছোট, মাইক্রোচিপ বলি না আমরা, ছোট। তাহলে বেসিক মানে হলো যে ছোট, এর অভিধানিক অর্থ হলো ক্ষুদ্র। বেসিক এটা একটু মনে রাখলে হবে। তো এর বেসিক কার্যাবলী মানে ছোট পরিসরের যে কার্যাবলীগুলো ব্যাংকের কার্যাবলী সেগুলা আমানত সংগ্রহ করা। ব্যাংকের প্রধান ও অন্যতম কাজ হলো জনগণের কাছ থেকে বিক্ষিপ্ত সঞ্চয়গুলো বিভিন্ন হিসাবের, যেমন চলতি, সঞ্চয়, স্থায়ী, এর মাধ্যমে আমানত হিসেবে কি করা? সংগ্রহ করা। ঋণ দেওয়া, ব্যাংক জনগণ থেকে আমানত হিসেবে সংগ্রহিত অর্থ অলসভাবে ফেলে না রেখে সেগুলো কি করে? বিভিন্ন মানুষদেরকে প্রয়োজনে দিয়ে থাকে। সুদ, এর মূল বিষয়টা হলো সুদ। বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, একজনের সাথে আরেকজনের লেনদেনের মাধ্যমে কি করে? বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। ঋণ আমানত সৃষ্টি করে, মানে বিভিন্ন জনকে ঋণ দিয়ে থাকে। এরপরে মুদ্রার প্রচলন ঘটায়, বিভিন্ন মূল্যায়নের নোট ও মুদ্রার প্রচলন কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজ। এটা কেন্দ্রীয় ব্যাংকের হয়ে ওরা কি করে? কাজগুলো করে। আছি হিসেবে কাজ করে, ব্যাংক মক্কেলদের আর্থিক সচ্ছলতা ও সততার সার্টিফিকেট দেয়, যেটা ওচি হিসেবে কাজ করে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ওচি কি? পরীক্ষায় আসে, ক প্রশ্নে আসতে পারে। এরপরে আছে ঋণের দলিলপত্র বিনিময়। বিভিন্ন প্রকার ঋণের দলিলপত্র বিনিময় মক্কেলের হিসেবে অর্থ জমা ও উত্তোলনের সুযোগ দেওয়া এটার অন্যতম কাজ। আরো কিছু মানে এটা বেসিক মানে ছোট পরিসরে কাজগুলো দেখলাম। সামষ্টিক মানে কি? বড় পরিসরে। সামষ্টিক মানে হলো বৃহৎ পরিসরে কি কাজ করে? অর্থ স্থানান্তর। ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয় অনুযায়ী দেশের এক স্থান থেকে অন্য স্থানে এবং এক দেশ থেকে অন্য দেশের চেক বিনিময়, বিল, ড্রাফট, পে অর্ডার এগুলা ওরা কি করে? স্থানান্তর করে। ঋণ নিয়ন্ত্রণ, দেশের বাজারে কি পরিমাণ ঋণ থাকবে, কি পরিমাণ টাকা মানুষের কাছে থাকবে, এটা ওরা নিয়ন্ত্রণ করে। কিভাবে নিয়ন্ত্রণ করে? যখন দেখবে দেশের বাজারে অধিক পরিমাণ টাকা হয়ে গেছে, মার্কেটে অনেক বেশি পরিমাণ টাকা হয়ে গেছে, মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে, তখন ওরা কি করে? ওরা বলে যে আমরা আপনাদেরকে বেশি সুদ দিব বা বেশি লাভ দিব, আপনারা আমাদের কাছে টাকা জমা রাখেন। তো তখন মানুষ ওদের কাছে টাকা জমা রাখে, এতে করে বাজারে অধিক পরিমাণ অর্থ কমে যায়। মূলধন গঠন করে, মানুষের কাছ থেকে অল্প অল্প পরিসরে টাকা নিয়ে একটা বড় মূলধন গঠন করে। নিরাপত্তা বিধান, মানে ওরা কি করে? মক্কেলে জমাকৃত অর্থের নিরাপত্তা দিয়ে থাকে। কৃষি উন্নয়ন, কৃষিক্ষেত্র উন্নয়নের জন্য বড় পরিসরে কাজ করে। শিল্প উন্নয়নের জন্য কাজ করে, কর্মসংস্থান বৃদ্ধি করতে পারে। ব্যবসা বাণিজ্যে বড় ধরনের সহায়তা করে। এরপরে বৈদেশিক মুদ্রা প্রচলন করে, মানে বিদেশ থেকে যদি আপনার কোনো টাকা আসে সেগুলো ওরা কি করে? বিভিন্ন সরকারি নীতির মাধ্যমে প্রচলন করে। এরপরে সরকারের সরকারকে সাহায্য প্রদান করে। বিভিন্ন সময় সরকার যদি বিভিন্ন বড় ধরনের কাজে যদি সমস্যায় পড়ে যায় তাহলে সেই ধরনের কাজে সহায়তা করে। ই ব্যাংকিং, বর্তমানে ই ব্যাংকিং, ইলেকট্রনিক ব্যাংকিং এর বড় একটা বিষয় দেখা যাচ্ছে। মোবাইল ব্যাংকিং, কার্ড ব্যাংকিং যেটা আমরা বলি সেটা। তাহলে এখান থেকে দেখো তোমাদের একটা কাজ দিয়েছে, আমি জানি তোমরা কাজটা কখনো করবে না, তাই করিও না। এর পরের টপিকটা যদি আমরা দেখি, অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব। অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক কি কি কাজ করে সেটা আমরা যদি দেখি, অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্বের মধ্যে কৃষি উন্নয়নের অবদান, শিল্প উন্নয়নের অবদান, ব্যবসা বাণিজ্যে অবদান, অন্যান্য নিজেদের ভালো যাতে ধারণা একটা হয় তার জন্য একটু পড়ে নিব। এরপরে যদি আমরা দেখি কৃষি উন্নয়নে ব্যাংকের অবদান কি কি আছে, যেমন শিল্প উন্নয়নে ব্যাংকের কিছু অবদান আছে, সেখানে এগুলো দেওয়া আছে। নতুন উদ্যোক্তাদের টাকা দিয়ে থাকে, বিভিন্নভাবে সুযোগ দিয়ে থাকে সেগুলা। এরপরের টপিক হলো ব্যবসা বাণিজ্যে ব্যাংকের গুরুত্ব এবং অবদান। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি কি অবদান রাখে, এগুলো সব রিডিং পড়া, আমি পড়ালে অনেক সময় চলে যাবে, এগুলোর ধারণা তোমরা আমার থেকে বেশি ভালো নিতে পারবে। অন্যান্য অবদান, এরপর গৃহ নির্মাণের ঋণ দিয়ে থাকে, ভোক্তা ঋণ দিয়ে থাকে, গাড়ি ঋণ দিয়ে থাকে, এরপরে শিক্ষা ঋণ দিয়ে থাকে, এরপরে বিবাহ ঋণ দিয়ে থাকে, অনেক রকম ঋণ দিয়ে থাকে, সেটা একটু মনে রাখবে। এখান থেকে আমরা যে বিষয়গুলো দেখবো সেটা হলো ব্যবসায়ের ক্ষেত্রে ব্যাংক সহায়তা করে, মূলধন গঠনে, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে, দেশের কৃষি তথা কৃষকদের উন্নয়নের কাজে বাংলাদেশের কৃষি ব্যাংক কাজ করে এগুলোর জন্য। এই দুইটা একটু মনে রাখবে। ব্যাংকিং ব্যবসায়ের প্রকৃতি ও ধরন, একক ব্যাংক, শাখা ব্যাংক এবং চেইন ব্যাংকের বৈশিষ্ট্য ও সুবিধা অসুবিধা, খুবই গুরুত্বপূর্ণ টপিক, এটা ভালো করে দেখবে। এখন ব্যাংক ব্যবসায়ের প্রকৃতি ও ধরন নিয়ে এখানে কিছু দেওয়া আছে, সেম বিষয়টা নিয়ে বলা আছে, তোমরা যদি দেখো তাহলে আমরা এখান থেকে দেখব। ব্যাংক মূলত এখানে 6 ধরনের নিয়ে আলোচনা করা হয়েছে, এই 6 ধরনের নিয়ে আমরা দেখব। মালিকানা ভিত্তিতে ব্যাংক, সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, যৌথ মালিকানাধীন ব্যাংক, স্বায়ত্তশাসিত ব্যাংক এবং বিদেশি ব্যাংক।
কাঠামো ভিত্তিক যদি বলি একক ব্যাংক, শাখা ব্যাংক, চেইন ব্যাংক, গ্রুপ ব্যাংক, মিশ্র ব্যাংক। এরপর কার্যভিত্তির উপর কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্য ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, অন্যান্য ব্যাংক। গ্রাহক ভিত্তিক যদি বলি শ্রমিক ব্যাংক, মহিলা ব্যাংক, স্কুল ব্যাংক, এরপরে ভোক্তা ব্যাংক। তালিকা ভিত্তিক যদি বলা হয় তাহলে তালিকাভুক্ত ব্যাংক, অতালিকাভুক্ত ব্যাংক। এরপরে গ্রাহক বা সেবা ভিত্তিক ব্যাংক যদি বলা হয় খুচরা ব্যাংক, পাইকারি ব্যাংক, এগুলা। তো আমরা প্রতিটা একটু একটু করে ধারণা নিয়ে নিই। মালিক ভিত্তিক ব্যাংকের মধ্যে সরকার যে ব্যবসাটা সরকার করে থাকে, যেমন সরকারের ব্যাংক কি, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, এগুলো সরকারি ব্যাংক। এটা সরকার নিজের সুবিধার জন্য গঠন করে থাকে। বেসরকারি ব্যাংকের মধ্যে যেখানে আমরা প্রাইভেট লিমিটেড অনেক ব্যাংক আছে, যেমন প্রাইম ব্যাংক, ডিসিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক। এই উদাহরণগুলো তোমাদের কোশ্চেনে আসতে পারে, এগুলো তোমরা একটু ধারণা নিবে। যৌথ মালিকানাধীন ব্যাংকের মধ্যে আছে যেসব ব্যাংক সরকারি ও বেসরকারি যৌথ মালিকানায় গঠিত হয়, নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়, তাকে যৌথ মালিকানাধীন ব্যাংক বলে। এইসব ব্যাংকের ক্ষেত্রে সাধারণত 51% শেয়ার মালিকানা সরকার থাকে। 51%, কত পার্সেন্ট? 51%। আর 49% থাকে বেসরকারি মালিকানায়, যেমন রূপালী ব্যাংক লিমিটেড, এটা হলো যৌথ মালিকানাধীন ব্যাংক। সরকারও মালিক, বেসরকারি ভাবেও তারা মালিকানা। সরকারও এখানে মালিক, এরপরে বিশেষায়িত বেসরকারি যে ব্যাংক তারাও। তাহলে সরকারের পার্সেন্টেজটা একটু বেশি থাকে। এরপর স্বায়ত্তশাসিত, মানে যারা নির্দিষ্ট কোনো উদ্দেশ্য সাধনের জন্য প্রতিষ্ঠিত হয় তাদেরকে বলা হয় স্বায়ত্তশাসিত। যেমন স্বায়ত্তশাসিত ব্যাংকের মধ্যে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেড, এগুলো হলো বড় পরিসরের যে ব্যাংকগুলো আছে সেগুলো। বিদেশি ব্যাংক, যেমন ফরেন যে ব্যাংকগুলো আছে, স্টার্ন চার্টার্ড ব্যাংক আছে বিদেশি ব্যাংক, সিটি ব্যাংক আছে, HSBC আছে, এইগুলো হলো বিদেশি ব্যাংক। HSBC ব্যাংক হলো বিদেশি ব্যাংক। এইগুলো MCQতে আসবে, তাই এগুলো তোমাদেরকে বললাম আন্ডারলাইন করে ফেলি। ব্যাংকের মালিকানা ভিত্তিক শ্রেণী বিভাগ হচ্ছে সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, স্বায়ত্তশাসিত ব্যাংক, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংকের অর্থ ও মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। এরপরে যদি দেখো কাঠামো ভিত্তিক ব্যাংকের মধ্যে একক ব্যাংক, যে ব্যাংকের মাত্র একটা মাত্র শাখা। সাধারণত যুক্তরাষ্ট্রে এই ধরনের ব্যাংক দেখা যায়, কিন্তু বাংলাদেশে এই ধরনের ব্যাংক নাই বললেই চলে। তো একক ব্যাংক কি যদি কোশ্চেন আসে তাহলে এটা সুন্দর করে লিখে দিবে। যে ব্যাংকটি একটি মাত্র অফিস দ্বারা পরিচালিত তাকে একক ব্যাংক বলে। শাখা ব্যাংক, বাংলাদেশে বেশিরভাগই দেখা যায় শাখা ব্যাংক। যেগুলো অনেকগুলো শাখা দ্বারা প্রচলিত হয় সেগুলো বলা হয়। ইংল্যান্ডের সর্বপ্রথম শাখা ব্যাংকিং ব্যবস্থা গড়ে ওঠে, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে এগুলো। চেইন ব্যাংক হলো যে এখানে একটা চেইনের কমান্ডের মতো কাজ করে। যে ব্যাংক ব্যবস্থায় সমজাতীয় কতিপয় ব্যাংক নিজেদের স্বাধীন সত্তা বজায় রেখে সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য যৌথ ব্যাংকিং কাজ পরিচালনা করে তাকে কি বলা হয়? চেইন ব্যাংক বলা হয়। এটা মনে রাখবে। এবং এই চেইন ব্যাংকের মধ্যে যেমন ধরো মার্কিন যুক্তরাষ্ট্রে 1920 সালের আগ পর্যন্ত এই জাতীয় ব্যাংক প্রচলিত ছিল, কিন্তু বর্তমানে এই ধরনের ব্যাংক প্রায় বিলুপ্ত, এগুলো দেখাই যায় না। এরপরে গ্রুপ ব্যাংক হলো যে কি, যে ব্যাংক ব্যবস্থায় একটি বড় ব্যাংক ছোট ব্যাংকের কতগুলো ব্যাংকের অধিকাংশ শেয়ার কিনে নেয়। মানে আমরা বলি না মার্চ করা, তো মানে ওরা কি করে, যখন ব্যাংক একটা চলছে না তখন ওদের ব্যাংকের বেশিরভাগ শেয়ার অন্য একটা বড় ব্যাংক কিনে ফেলে, কিনে বলে যে আপনাদের ব্যাংক ব্যবস্থা আমরা আজকে থেকে পরিচালিত করব বা পরিচালনা করব। তো এগুলাকে বলা হয়, যে বড় পরিসরে ব্যাংক থাকে তাকে বলা হয় হোল্ডিং ব্যাংক, আর যে ছোট পরিসরে থাকে তাকে বলা হয় সাবসিডিয়ারি ব্যাংক। তো এগুলো একটু মনে রাখবে, এখানে সালটা আছে, এটা একটু দেখে নিবে। মিশ্র এই ধরনের ব্যাংক সাধারণত ব্যাংকিং এর পাশাপাশি বিশেষ কোনো খাতের উন্নয়নে কাজ করে, যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক হতে পারে, বাংলাদেশ শিল্প ব্যাংক হতে পারে। এগুলা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কাজ করে থাকে। সমজাতীয় ব্যাংকগুলো নিজেদের মধ্যে সহযোগিতা হ্রাসের জন্য চালু করে, এগুলাকে বলা হয় চেইন ব্যাংক। কি বলে? চেইন ব্যাংক। শাখা ব্যাংক ও চেইন ব্যাংকের মধ্যে পার্থক্য হলো সাংগঠনিক কাঠামো, ওদের মধ্যে পার্থক্য। অনেকগুলো ব্যাংক একটি হোল্ডিং কোম্পানির অধীনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, ওদেরকে বলা হয় গ্রুপ ব্যাংকিং ব্যবস্থা। একটু ভালো করে মাথায় রাখবে, আমি তোমাদেরকে অনেক ধারণা দেওয়ার চেষ্টা করছি। যদি আরো কোনো কিছু প্রয়োজন হয় আমাকে জানাবে। কার্যভিত্তিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে একটি দেশের ব্যাংক ব্যবস্থার অভিভাবক। কেন্দ্রীয় ব্যাংকই একটি ব্যাংক ব্যবস্থার অভিভাবক। পুরো বাংলাদেশের সব ব্যাংকের মা বা বাপ হলো যে কেন্দ্রীয় ব্যাংক। এরপরে যদি আমরা দেখি বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক নামে পরিচালিত, এটা আমরা সকলে জানি। বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন, বিল বাট্টাকরণ, অর্থ স্থানান্তর, বিনিময়ের মাধ্যম সৃষ্টি, গ্রাহকের পক্ষ থেকে সেবা দান করাও বাণিজ্যিক ব্যাংকের অন্যতম উদ্দেশ্য। মানে ওরা মোট কথা টাকা কামানোর জন্যই গঠিত হয়েছে। কার্যত বাণিজ্যিক ব্যাংকের মধ্যে দিয়েই আধুনিক ব্যাংক ব্যবস্থার যাত্রা শুরু হয়, যে কারণে বাণিজ্যিক ব্যাংকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়। মনে রাখবে এটা।
এর পরের টপিকটা যদি দেখি বিশেষায়িত ব্যাংক। বিশেষায়িত ব্যাংকের মধ্যে আছে কৃষি ব্যাংক। দেশের কৃষি ও কৃষিজ শিল্পের উন্নয়নের জন্য যে ব্যাংক কাজ করে তাকে বলা হয় কৃষি ব্যাংক, খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। শিল্প ব্যাংক, দেশের শিল্প খাতে উন্নয়নের জন্য যে ব্যাংক বিভিন্ন শিল্প কারখানা স্থাপন, সম্প্রসারণ ও উন্নয়নে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী ঋণ দেয় তাকে বলা হয় শিল্প ব্যাংক। আমাদের দেশে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড BDBL এরূপ ব্যাংকের উদাহরণ, খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। এরপরে যদি দেখি ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক, স্বল্প উন্নত ও শিল্প অগ্রসরের দেশগুলোতে ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংকের উন্নয়নের জন্য যে ব্যাংক অর্থ সরবরাহ করে তাকে ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক বলে, যেমন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক লিমিটেড BASIC, খুবই গুরুত্বপূর্ণ শেষের অংশটা। বিনিয়োগ ব্যাংক, যে ব্যাংক একটি দেশের শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজনে মধ্য ও দীর্ঘমেয়াদী ঋণ দেয় তাকে বিনিয়োগ ব্যাংক বলে। বাংলাদেশ পুঁজি বিনিয়োগ ব্যাংক বা ICB মনে রাখিও। এরপরে সমবায় ব্যাংক, সমবায় আইন দ্বারা গঠিত ও পরিচালিত ব্যাংকে কি বলা হয়? সমবায় ব্যাংক বলা হয়। সাধারণত এগুলা মানুষের সুবিধার জন্য বা আর্থিকভাবে নিজেরা সুবিধা বা উন্নত হওয়ার জন্য এগুলো গঠিত হয়। গ্রামীণ ব্যাংক, গ্রামের দরিদ্র জনগোষ্ঠী অর্থসামাজিক উন্নয়নের জন্য যে ব্যাংক কাজ করে তাকে বলা হয় গ্রামীণ ব্যাংক। এরপরে আমদানি রপ্তানি ব্যাংক, আমদানি রপ্তানি বাণিজ্যিক সহায়তা করা এই ধরনের ব্যাংকিং এর উদ্দেশ্য। এই ব্যাংক আমদানি রপ্তানির বিপরীতে ঋণ সরবরাহ করে কি করে? LC এর সুবিধা দেয়। একটু আগেই তোমাদেরকে এটা বলেছি আমি। পরিবহন ব্যাংক, দেশের পরিবহন খাতের উন্নয়নের জন্য যে ব্যাংক বিশেষ ঋণ সুবিধা দেয় তাকে পরিবহন ব্যাংক বলে। আমাদের দেশে এই ধরনের কোনো ব্যাংক অস্তিত্ব নেই, পরিবহন ব্যাংকের কোনো অস্তিত্ব আমাদের দেশে নাই। বন্ধকি ব্যাংক, বিভিন্ন ধরনের স্থবর ও অস্থবর সম্পত্তি, ভূমি, দালানকোটা সম্পত্তি বন্ধক রেখে ঋণ দিয়ে থাকে, এগুলাকে বলা হয়। যেমন ডেল্টা ব্রেক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন, এটা এই ধরনের কাজ করে থাকে। সঞ্চয় বা সেভিংস ব্যাংক, যেখানে তুমি টাকা রাখতে পারবে। নর্মাল ব্যাংকগুলো এরকমই হয়, এটা একটু মনে রাখবে। মনে রাখার বিষয়, বাংলাদেশে দুটি বিশেষায়িত ব্যাংক আছে, বাংলাদেশ কৃষি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। বাংলাদেশের অস্তিত্ব নেই, পরিবহন ব্যাংকে বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই। ব্যাংকের কাছ থেকে আমানত গ্রহণ করে বিনিয়োগ ব্যাংক, জামানত ছাড়াই ঋণ প্রদান করে গ্রামীণ ব্যাংক। কে করে? গ্রামীণ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। এরপরে অন্যান্য ব্যাংক যেগুলো পড়ার কথা ছিল আমাদের, অন্যান্য ব্যাংকের মধ্যে দেশীয় ব্যাংক, আমাদের দেশে যেমন স্বর্ণকার, মহাজন এবং এগুলাকে বলা হয় দেশীয় ব্যাংক। আঞ্চলিক ব্যাংকের মধ্যে আমরা যদি দেখি এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক ADB, এগুলা বিভিন্ন অঞ্চল ভেদে যে ব্যাংকগুলো গড়ে ওঠে। গোষ্ঠী ব্যাংক, নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা সমাজের উন্নয়নের জন্য, যেমন ইসলামী উন্নয়ন ব্যাংক, এটা ইসলামী বা মুসলিমদের জন্য গড়ে ওঠা। আন্তর্জাতিক ব্যাংক, যেমন বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক যেটাকে বলি, তো এগুলাকে বলা হয় আন্তর্জাতিক ব্যাংক। এর পরের টপিক এটা হলো গ্রাহক ভিত্তিক ব্যাংক, যেমন শ্রমিক ব্যাংক, শ্রমিকদের উদ্দেশ্যে যেটা গঠিত হয়। বাংলাদেশে এই ধরনের কিন্তু ব্যাংক নাই। মহিলা ব্যাংক হলো যে মহিলাদের সঞ্চয় বাড়ানোর জন্য, উন্নয়নের জন্য যে ব্যাংক কাজ করে। স্কুল ব্যাংক, স্কুলে ছাত্রছাত্রীদের সঞ্চয়কে কালেক্ট করে যে ব্যাংকটা গড়ে ওঠে সেগুলা। এরপরে হলো যে ভোক্তা ব্যাংক, ভোক্তার স্বর্ণ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে যে ব্যাংক গঠিত ও পরিচালিত হয় তাকে বলা হয় ভোক্তা ব্যাংক, এটাও খুবই গুরুত্বপূর্ণ, দেখতে পারো। এরপরে তালিকাভিত্তিক ব্যাংকের মধ্যে যেমন তালিকাভুক্ত ব্যাংক, যেসব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পরিচালিত এবং সংরক্ষিত তালিকায় অন্তর্ভুক্ত হয়ে কাজ করে তাদেরকে বলা হয় কি? তালিকাভুক্ত ব্যাংক, খুবই গুরুত্বপূর্ণ। যেমন নির্দিষ্ট একটা অর্থ কেন্দ্রীয় ব্যাংকে দিয়ে ওরা এই ধরনের ব্যবসা করতে পারে। এরপরে অতালিকাভুক্ত ব্যাংকের মধ্যে যেসব ব্যাংকগুলো ব্যাংকিং আইন অনুযায়ী গঠিত হলেও কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত না হয়ে ব্যাংকিং কাজ পরিচালনা করে তাকে কি বলা হয়? অতালিকাভুক্ত ব্যাংক বলে। বাংলাদেশ সমবায় ব্যাংক এই ধরনের ব্যাংকের উদাহরণ। এরপরে কি আছে? বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংক, বিশেষায়িত ও অতালিকাভুক্ত ব্যাংক, এটা দেখবে ভালো করে। এশিয়া উন্নয়ন ব্যাংক ADB, এটাও ভালো করে দেখবে। গ্রামীণ ব্যাংক হলো অতালিকাভুক্ত ব্যাংক, এটাও ভালো করে দেখবে। গোষ্ঠী উন্নয়নের ব্যাংকের উদাহরণ হলো ইসলামী উন্নয়ন ব্যাংক, এটাও ভালো করে দেখবে। 6 নম্বর গ্রাহক ভিত্তিক সেবা ব্যাংক যেগুলো আছে, গ্রাহক ভিত্তিক সেবা ব্যাংক। খুচরা ব্যাংক, যেসব ব্যাংক সাধারণত ব্যক্তি, ক্ষুদ্রায়তন ব্যবসা প্রতিষ্ঠান সহ অন্যান্য মাঝারি ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে লেনদেন করে তাদেরকে বলা হয় খুচরা ব্যাংক।
তারপরে পাইকারি ব্যাংক, যেসব ব্যাংক বৃহত্তর ব্যবসা প্রতিষ্ঠান এবং বহুজাতিক কোম্পানির সাথে বড় ধরনের আর্থিক লেনদেন করে তাদেরকে বলা হয় পাইকারি ব্যাংক। তো এই ধরনের ব্যাংকগুলো একটু মাথায় রাখবে। এরপরে কি আছে? একক ব্যাংক। একক ব্যাংকের মধ্যে ইউনিট ব্যাংক, একটি মাত্র অফিসের মাধ্যমে যে ব্যাংক তার কাজ পরিচালনা করে তাকে বলা হয় একক ব্যাংক। তাকে কি বলে? একক ব্যাংক। একক ব্যাংক নির্দিষ্ট এলাকায় ব্যাংকিং কাজ পরিচালনা করে, মানে ওই এলাকা ছাড়া ও বাইরে তেমন কোনো ব্যবসা কার্যক্রম চালায় না। এটা একটু ভালো করে দেখবে। এরপরে হলো যে একক ব্যাংকের বৈশিষ্ট্য কি? গঠন হলো যে কি, ওর কোনো শাখা থাকে না, মালিকানা একটাই মালিকানা থাকে বা অধিকাংশ মালিক একজন ব্যক্তিই থাকে। শাখা ব্যাংকিং এর ক্ষেত্রে এটার কোনো কি থাকে, ওর ব্রাঞ্চ থাকে না বা শাখা থাকে না। মূলধন, এক ব্যাংকের নিজস্ব মূলধন, এই ব্যাংকের নিজস্ব মূলধন রয়েছে। একক ব্যাংক অধিকাংশ ক্ষেত্রে ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠান বলে এর খুব বেশি মূলধন প্রয়োজন হয় না। এরপরে নিয়ন্ত্রণ, এর কার্যবলী এককভাবে নিয়ন্ত্রণ করে, সে কাজের স্বাধীনতা আছে। ব্যবস্থাপনা, জনগণের আস্থা, স্থায়ীভাবে গঠিত ও পরিচালিত হয় বলে এটি সহজেই জনগণের আস্থা অর্জন করতে পারে। এখানে কিছু ইনফো আছে, এগুলো একটু দেখে নিলে পারো। এরপরে একক ব্যাংকের সুবিধা অসুবিধাগুলো সাধারণত গ ঘতে আসে। তোমাদেরকে হয়তো গ ঘর মধ্যে বলে দিবে যে এই উপরের একজন সম্পর্কে বলা হলো সেই ধরনের ব্যাংক চালায়, এটা কোন ধরনের ব্যাংক, তার সুবিধা কি এবং অসুবিধা কি। দক্ষ ব্যবস্থাপনা, একক ব্যাংক তাই অনেক শাখা থাকে না বলে এখানে সহজে কন্ট্রোল করা যায়, নিয়ন্ত্রণ করা সহজ, খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে কারণ শাখা নেই। এরপরে হলো যে স্বতন্ত্র সত্তা না থাকায়, কারণ ব্যাংকিং একজনই স্বাধীনভাবে পরিচালিত হতে পারে, পরিচালন ব্যয় কম, এতে করে মুনাফা বেশি হয়। এরপর হলো যে এলাকা উন্নয়ন, সহজে ওই এলাকাটা উন্নয়ন করতে পারে। মালিক শ্রমিক সম্পর্ক খুবই ভালো থাকে, ঘনিষ্ঠ থাকে, সহযোগিতাহীন, মানে একক ব্যাংকের কোনো কি হয় না, শাখা হয় না, তাই ব্যাংকের স্থানান্তরের কোনো প্রয়োজন হয় না, অন্য জায়গায় নেওয়ার কোনো প্রয়োজনই হয় না। ঋণ গ্রহণ সহজে কি করতে পারে, টাকা কালেক্ট করতে পারে। এরপরে একক ব্যাংকের অসুবিধা যেগুলো আছে, সীমাবদ্ধ সম্পদ, মানে ওরা এর বাইরে যেতে পারে না নির্দিষ্ট একটা এলাকার মধ্যে। এরপরে অদক্ষ ব্যবস্থাপনা, আয়তনে ছোট ও ক্ষমতা অপেক্ষাকৃত কম হওয়ার কারণে বেশি বেতন দিয়ে বাইরে থেকে দক্ষ বা প্রশিক্ষিত কর্মকর্তা বা কর্মচারী নেওয়া কি হয় না, সম্ভব হয় না। এরপরে অর্থ স্থানান্তর, কোনো জায়গায় চাইলে অর্থ কি করতে পারে না, অর্থ স্থানান্তর করতে পারে না। মূলধন গঠনের সমস্যা, কারণ বড় পরিসরে ওরা মূলধন গঠন করতে পারে না। লাভের পরিমাণ, কোনো শাখা না থাকার কারণে ব্যাংকে লাভের পরিমাণও কি হয়, কম হয়। এরপরে বিলোপ সাধন, এই ব্যাংকের বিলোপ সাধন মালিকের ইচ্ছা অনিচ্ছার উপর জড়িত। এরপর একক ব্যাংকের উপর তোমাদেরকে ওই বললাম যে গ দিতে পারে, তো এটা হলো গ এর একটা নমুনা, দেখে নিও। শাখা ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ, ট্রিপল স্টার দিয়ে রাখতে পারো। শাখা ব্যাংক খুব বেশি গুরুত্বপূর্ণ এটা পরীক্ষায় আসার জন্য। যে ব্যাংকিং প্রতিষ্ঠান একটি প্রধান অফিসের অধীনে অসংখ্য শাখার মাধ্যমে ব্যাংকিং কাজ পরিচালনা করে তাকে কি বলা হয়, শাখা ব্যাংক। শাখা সংস্থাপনের মাধ্যমে কি হয়, পরিচালিত হয়, খুবই গুরুত্বপূর্ণ। শাখা ব্যাংকের বৈশিষ্ট্য, শাখা কার্যালয় থাকে, এরপরে মালিকানা ওনারশিপ থাকে, কাজের পরিসর অনেক বড় হয়, এরপরে হলো যে মূলধন অনেক বেশি বড় হয়, যৌথ পরিসরের নিয়ন্ত্রণ করা কিছুটা কষ্টসাধ্য এবং শাখা অনেক বেশি থাকে। আইনগত সত্তা, নিজস্ব ব্যাংকিং আইন অনুযায়ী গঠিত ও শাখা ব্যাংকের পৃথক আইন সত্তা রয়েছে। এরপরে পরিচালনা, একটি বিশাল পরিচালনা প্রয়োজন এখানের জন্য। এরপরে হলো যে কেন্দ্রীয় ব্যাংকের সাথে সম্পর্ক, কেন্দ্রীয় ব্যাংকের সাথে শাখা ব্যাংকের সম্পর্ক অত্যন্ত কি থাকে, ঘনিষ্ঠ থাকে। সংগঠন, শাখা ব্যাংক অংশীদারি সমবায় যৌথ মূলধনী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের আকারে সংগঠিত হতে পারে। এরপর শাখা ব্যাংকের সুবিধা, বিস্তৃত সেবা, পর্যাপ্ত মূলধন, দক্ষ ব্যাংকিং, অর্থ স্থানান্তর, এগুলো তার সুবিধা। ঋণ নিয়ন্ত্রণ, মূলধন গতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, জনগণের আস্থা অর্জন করতে পারে, পর্যাপ্ত পরিমাণ আমানত থাকে। এরপর শাখা ব্যাংকের কিছু অসুবিধা আছে, যেমন ব্যবস্থাপনা খুবই জটিল হয় কারণ অনেক বড় পরিসর, সিদ্ধান্ত গ্রহণে অনেক সময় লাগে কারণ উপর থেকে নিচ পর্যন্ত অনেক বড় একটা কমান্ড প্রয়োজন। এরপর ঋণ গ্রহণ, যেমন তাদের নিজস্ব শাখা থেকে তাদের টাকা নিতে কি করতে হয়, আনুষ্ঠানিকভাবে সবকিছু করতে হয়। একচেটিয়া প্রভাব, শাখা ব্যাংক একটি বৃহদায়তন ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে একচেটিয়া কাজ করতে পারে, মানে ওদের এই একচেটিয়া কাজ করতে হয়। এরপরে হলো যে পরিচালন ব্যয় অনেক বেশি হয়, বৈষম্য দেখা যায়, দেশের অনেক মূল্যবান সম্পদ ও ব্যাংকের হাতে কুক্ষিগত হয়, এটি ধনী দরিদ্রের মধ্যে কি করে, বৈষম্য করে ফেলে। বাংলাদেশে প্রচলিত ব্যাংক ব্যবস্থা হলো শাখা ব্যাংক। তারপরে অধিক আমানত সংগ্রহ, সহজে অর্থ স্থানান্তর, বিভিন্ন পরিচালনা ইত্যাদি শাখা ব্যাংকের বৈশিষ্ট্য, খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। অনলাইন ব্যাংকিং ব্যবস্থা সুবিধাজনক হলো শাখা ব্যাংকিং এর ক্ষেত্রে। চেইন ব্যাংক হলো যে কি, এই ক্ষেত্রে ব্যাংকের নিজস্ব সত্তা বজায় থাকে, মানে এখানের মধ্যে সাধারণত শেয়ার হিসেবে কাজ করে থাকে। চেইন ব্যাংকের বৈশিষ্ট্য, স্বাধীন সত্তা,
মানে যে যার মতো স্বাধীনভাবে কাজ করতে পারে। উদ্দেশ্য, চেইন ব্যাংকের ব্যবস্থার পরিচালনা ব্যাংকগুলো পারস্পরিক উন্নয়নে সাধনের লক্ষ্যে কি করে কাজ করে থাকে। পৃথক নাম, এখানে চেইন ব্যাংকিং ব্যবস্থায় নিজস্ব ব্যাংকিং নিজ নামে পরিচালিত হয়। এরপরে হলো যে দ্রুত কার্য সম্পাদন, এই ধরনের ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংক সেবার মান উন্নত হয়। প্রতিযোগিতা, চেইন ব্যাংকিং ব্যবস্থায় প্রতিটি ব্যাংক নিজ নামে স্বাধীন সত্তা নিয়ে পরিচালিত হয়, তাই ব্যাংকগুলোর মধ্যে মুনাফা অর্জনের ক্ষেত্রে কিছু প্রতিযোগিতাও বেশি থাকে। চেইন ব্যাংকের সুবিধা, স্থায়ী চাহিদা থাকে, স্বল্প খরচ থাকে, ঝুঁকি স্বল্পতা এবং অধিক মুনাফা হয়ে থাকে। এরপরে চেইন ব্যাংকিং এর অসুবিধা, চেইন ব্যাংকিং এর অসুবিধার মধ্যে চেইন ব্যাংকিং পদ্ধতির কিছু অসুবিধা রয়েছে, এগুলো নিচে দেওয়া হলো। সমাজ কল্যাণ, সমাজে কল্যাণমূলক কোনো ক্ষেত্রে এই ব্যাংকিং এর পদ্ধতির কোনো অবদান রাখে না। এরপরে রয়েছে ব্যবস্থাপনা কিছুটা জটিলতম হয়, মূল উদ্দেশ্য ব্যাহত হয় কারণ আরেকজনের সাথে কাজ করে। এরপরে একচেটিয়া প্রভাব, চেইন ব্যাংকিং ব্যবস্থার সদস্য সংখ্যা বেশি হয়ে গেলে একচেটিয়া ব্যবসায় করার সুযোগ পায়। এরপরে হলো যে পৃথক সত্তা বৈশিষ্ট্য ও নিজেদের মধ্যে সহযোগিতা হ্রাস, এটা হলো চেইন ব্যাংকিং এর। চেইন ব্যাংকিং ব্যবস্থা সর্বপ্রথম গড়ে ওঠে যুক্তরাষ্ট্রে, খুবই গুরুত্বপূর্ণ, তো এখান থেকে ঘটা হতে পারে।